আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স 19 বা 20 হবে। এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক সিটকায় সবকিছুতে। অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখেনি আমরা গরিব বলে। আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এসব মোটেও ভালো না। অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না। আমার বাবাকেও কিছু বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছেন। কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারতো। এত বদমেজাজি ছিল, তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই, তুমি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবোই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মুখের ওপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেল, সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনোদিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও। কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এসব কথা জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজবেন্ডকে। তিথি বলল, জানে ভালো করে। তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানার পরেও বের করে দিল? তোমার হাজবেন্ডের সাথে কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্দভ নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটায়, কিন্তু উনি নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোঁটা দেয় তোমাকে? তিথি বলল, মা গো মা, খোঁটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া? তাই তো এতদিন একটু হলো আদর্শ এক পেয়েছি। আর সেও অত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলেই কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমন ভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা। আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি তা দেখে বলল, আমার কথা হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তাসলিমা খাতুন বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। তিথি বলল, ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমার আরো প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা খুব সহজ, আবার খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজবেন্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছ? তিথি বলল, অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলে নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। তিথি বলল, শাশুড়িমা বলেছেন সেজেগুজে থাকতে, তাই রাতে সাজগোজ করতাম। কিন্তু সেই গন্ডা তো সাজগোজও পছন্দ করে না। সেবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন? তাসলিমা খাতুন বলল, কি বলো? এত রীতিমতো অত্যাচার? শুধু কি তাই?
আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিন খাইনি। আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না। আমার কাপড় চোপড় কখনো তার আলমিরায় ঠাঁই পায়নি। তিথির চোখে জল টলমল করে ওঠে। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু দিয়ে নাকের পানি মুছে বলল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। তাসলিমা খাতুন বললেন, গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বলল, অত বড় কলিজা কার? এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলে মেয়েগুলো অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন, এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো, বাড়ি থেকে তৃতীয়বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢুকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছ? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না, একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ সে। নেই মায়া দয়া, টান মহব্বত, ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ, রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? তাসলিমা খাতুন বলল, হতাশ হয়েও না তিথি, তোমার কোনো বদঅভ্যাস আছে যা তোমার বর অপছন্দ করে? তিথি বলল, সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না, আমি ডিভোর্স চাই, ব্যাস। তাসলিমা খাতুন বললেন, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলো। তিথি বলল, গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? তাসলিমা খাতুন ঠোঁটের কোণায় মৃদু হাসি রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজবেন্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত, আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। তাসলিমা খাতুন বললেন, বাচ্চাটা তো তোমার একার না, তাই তোমার একার সিদ্ধান্তে কিছু হবে না, আর এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এ বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না। আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে, তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশনটা দেব আমি, এটা অ্যাড্রেস। তিথি বলল, আপনার বাড়িতে কেন? তাসলিমা খাতুন বললেন, ডিভোর্স পেপারে রেডি করার জন্য। তোমাদের বিষয়ে আমাকে আরো আরো স্টাডি করতে হবে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি। তিথি বলল, ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গা আমি জিতবো। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। তাসলিমা খাতুন বললেন, না না তিথি, তুমি কারো হাতের পুতুল নও। তোমার কি জেদ? তুমি অবশ্যই জয় হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চড় থাপ্পড় মেরেছে? না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুঁকড়ে গেল, বলল, দেখুন, সেদিন আমাকে শেভ করে দিতে বলল, আমি কি ওসব পারি নাকি? শেভ করে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথি চোখ নামিয়ে রাখলো, উত্তর দিল না। আহা, ঘরদোর সব আন্ধার হয়ে গেল। ফিরে আয় বউ, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। তিথি বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আমিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর মতো খানকির বেটি তো আর দেখিনি। তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি। চুপ করে ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখেছো তোমরা? এই বাড়িকে নাকি পা দেখিয়েছে।
উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে। বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম। বলছিলাম কি, বউটারা আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? আজলান বলল, সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কত দূর এগোয়। আম্বিয়া বেগম সহ বাড়ির শুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না। দেখেছ মা, মেয়েটা কত বড় শয়তান। আজলান বলল, ও শয়তান? ওর পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে। তার বংশধরটা এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেয়া মাত্রই তিথি ফোন তুলল। বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তিথি বলল, তোমাকে কে বলল কথাটা? আজলান বলেছে। তুই ওর হাতে মরতে চাস? তিথি বলল, তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল, মা, গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলেই ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারিনি। কিছু বলার আগে চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছ আম্মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি? বলি না, তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালেকা বেগম বললেন, মুখ পাকাবি না। বিয়ে দিয়ে দিয়েছি, যখন তখন ওখানে থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরও করে দিবে, তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে। ডিভোর্সিদের এই সমাজ কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছো সবাই মিলে। এখন তো সব আমার দোষ। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শুনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তিথি বলল, তুমি বলছো আমি ওখানে লাথিকেও পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতে ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই! ওই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস। তিথি বলল, আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে, কেউ খুঁজেও পাবে না। পারবি না কোথাও যাইতে, তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিথি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে। গলগল করে বমি করতেই মালেকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো, তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কষলে শুকতে শুকতে বলল, আমারে, আমি বোধহয় মরেই যাব। মালেকা বেগমের চোখ টলমল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পরে ফু দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো। মা হওয়া কি মুখের কথা? এজন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত পানি খেলে হয় না, ফলমূল খাওয়া লাগে। তোর বাপের এত হ্যাডম আছে তোকে ফলমূল খাওয়ানোর? তিথি বলল, না না, আমি মরে গেল আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সারও দেব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুসকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা, ফুসকা খেতে ইচ্ছে করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো। মনে পড়ল বিয়ের পরের দিনগুলোর কথা। বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে। বাড়ি ভর্তি মানুষ। আয়জা কোথা থেকে ফুসকা এনে দিল। বলল, ভাবি, ভাবলাম তুমি খেতে পছন্দ করবে, তাই নিয়ে এলাম। ভাইয়া আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি। প্লেট নিয়ে গপাগপ মুখে পুড়ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুসকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিন খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে, এমন কথাও শুনতে হয়েছে তাকে। নীরবে চোখের জল ফেলেছিল সে সেই দিন। নতুন বউকে কি করে মানুষ অমন কটু কথা বলতে পারে?
লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমন ভাবে নাক মুখ কুঁচকে ফেললো যেন তার সুন্দর টলটলে মুখটাতে গু লেগে আছে। কেন মুখটা অমন করে ফেললো তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানো শেষে। যেন অধিকার বোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদুড়ের পাছার মতো বিকৃত করে সাফ সাফ বলল, এই মেয়ে, মুখে এসব কি দিয়েছ? লাগছে কিরকম? এইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে, মা বাবার ভাইয়ের জন্য নয়, তার শ্বাস ধুয়ে ফেলতে হয়েছিল বলে। লাক্স সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি ওই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অবধি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল যখন আদর টাদর করা শেষে তাকে বলল, খবরদার, একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নও সেটা আমি ভালো করে জানি। তিথি বলল, আমার আজ ঘুম পাচ্ছে খুব। লোকটা যেন শুনল না। তিথির অবশ্য একটা অপরিচিত লোকে চুমু খেতে মন্দ লাগেনি, আরো পেতে ইচ্ছে করছিল, কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভসভস করে ঘুমাতে লাগলো। ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলায় তিথি তখন মহাবিরক্ত। লোকটার গায়ে আঙুলের গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না, লোকটা আচমকা এমন রেগে গেল, চিটকে দূরে সরে বলল, তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না। ফারদার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি ধামকি খেয়ে যখন সে কাঁদছিল, শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নে, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে আগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলো, মনে মনে ঠিক করলো, কচু কচু, আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকরি নাকি? আমি হলাম এন্টার্স পাস মেয়ে। আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে, শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায়। তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমন ভাবে গলা ফাটিয়ে এই চুপ বলল যেন সে সিনেমার ফাটাকেষ্ট। আর তিথি হচ্ছে রানু মণ্ডল। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখলো কপতি পাশাপাশি বসে বাদাম আর ডালমুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহা, কি সুখ তাদের মনে, কি সুন্দর জুটি। তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত। সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে, তাকে খুব সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভীষণ ভালোবাসবে। একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর সুন্দর উপমা দেবে, বলবে, তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটলো? একটা 28-29 বছর বয়সের বুড়ো খেচর। না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনোদিন তাকে নিয়ে শপিং মলে যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি, কারণ সে পাশে দাঁড়ালে মান সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগতো, তেমন মানুষ তার কপালে জুটেছে। একটু যত্ন আত্মীর ভালোবাসা যা সে চেয়েছে কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটাকেষ্ট জুটে যাবে কে জানতো। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম, এখন আপনি যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখলো মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে। কেমন রাগি রাগি ভাব। সব কি ফাটাকেষ্টর বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটে কেন? অ্যাবর্শন কেস? তিথি উপন্যাস মাথা নেড়ে বলল, জি। নাম? মেহবুবা মাহানুর তিথি। আপনার স্বামী কোথায়?
মৃত। আপনাকে তো বিধবাদের মতো লাগছে না। তিথির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমি বাচ্চাটা চাই না। আমার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেবার সময় খেয়াল ছিল না? তিথি ভরকে গেল। বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ওসবে আমার হাত নেই। ডাক্তার মহিলাটি বলল, আপনার স্বামী আজলান শেখ না? তিথি চমকে উঠল। চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানেন? ওনাকে কে না চেনে? দেখুন, আপনার হাজবেন্ড একজন আইনের মানুষ, বাচ্চাটা তারও। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না। আমাদের ওপর চাপ আসবে। তিথি বলল, টাকা তো আমার আব্বা দিবে। টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে, একথা আপনাকে কে বলল? আপনি এখন যান। তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকে আজলান শেখ এসেছিল? তো আসুক, সমস্যা কি? আমি অন্য ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব আছে? ডাক্তার ভেবাচেকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, ফিসটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়েন। গন্ডার বাচ্চা, গন্ডার। তোর বংশ বৃদ্ধি হতে দেব না আমি। এ বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে। মরেও শান্তি দেবে না সে লোকটাকে। তাকে অসহায় অবলা পেয়ে দিনের পর দিন নির্যাতন করেছে, শারীরিক মানসিকভাবে। লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতেই মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিছে আমার ফোনে, বলছে তোরে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে। এমন ভয়ই তো দেখতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল, গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে। গাড়ি গেলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধিশুদ্ধি দিন। বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হা হা করে হেসে উঠে বলল, ফাটাকেষ্ট ভয় পাইছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না। কিছুতেই না। মালেকা বেগমের মুখখানা চুপসে গেল। বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তবা তবা, কি বল আম্মা? আজলান শেখ জীবনেও আসবে আমাকে নিতে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছ? মাঝে মধ্যে এমন আউলা ঝাউলা কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছে করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি? তোর মনে একটু মায়া দেওয়া হচ্ছে না বাচ্চাটার জন্য? মায়ের মন এত পাষাণ হতে পারে না তিথি। মাকে ঝাড়ি মেরে চলে এলো, কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবলো ওয়েটিং রুমে বসা ওই রোগীটার কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদল না। বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ে। মালেকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি, নে, তোর শাশুড়ি ফোন করেছে। তিথি মাথা তুলে চাইল। বলল, কথা বলার মুড নেই। মালেকা বেগম বললেন, হ্যাঁ বেআইন, দিচ্ছি। নে কথা বল। সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালেকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। আম্বিয়া বেগম বললেন, দেখ বউ, তুই ভুলভাল ওষুধ টষুধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে, ওই বাচ্চার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোরা যা ইচ্ছে তাই করিস। তিথি বলল, এসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তিথি বলল, তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আজলান এক পায়ের ওপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচের বালিশে ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। কোলের ওপর একটা বালিশ। মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না। বললেন, ওর ঘরে বসে টিভি দেখছে। তিথি বলল, শুনে খুশিতে মরে গেলাম, রাখো ফোন। আম্বিয়া বেগম বললেন, শোন না বউ, ও নিজেই বলছে তোকে চলে আসতে, বাচ্চাটা হোক। তারপর এই ডিভোর্স ডিভোর্স খেলিস মা আমার। বাচ্চাটারে নষ্ট করিস না। তিথি বলল, ব্যাপারটা কি শাশুমা? ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন। ছেলে সরলে তো খানকির বেটি ডাকতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? তিথি বলল, যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছে ফিরে যেতে। কেন? আমাকে কি কিনে নিয়েছো মা ছেলে মিলে?
আম্বিয়া বেগম কিছু বলার আগে আজলান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিসফিস করে বললেন, বকিস না বাবা, একটু বুঝিয়ে সুজিয়ে বাড়ি আনতে পারিস কিনা দেখ। তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজলান ফোন কানে দিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল, মাকে খুঁজল। মালেকা বেগম বাথরুমে গিয়েছেন। তিথি তেতো মুখে বলল, হাগারার সময় পাইনি। আজলান আরো কয়েকবার হ্যালো হ্যালো বলতেই তিথি নাকি সুরে রোবট গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল, মেহবুব। আম্বিয়া কেঁপে উঠলেন, বুক ধরফর করে উঠল ওনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের শক্ত মুখ পানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খানকির বেটি আবার কি বলে বসলো কে জানে। কেন আমি ওই মেয়েরে বউ করে আনতে গেলাম খোদা। তিথি ফোনটা কেটে দিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ল, জোরে জোরে হাসলো, মন থেকে হাসলো, মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে, কি বললো আবার? আজলান ঘরের একোনা হতে ওকোনা অবধি চোখ বুজে পাচারি করতে লাগলো। তার মাথার রগ দপদপ করছে। আম্বিয়া বেগম বললেন, ও আজলান, কি হলো বল না। আজলান অনেকক্ষণ পর থামলো, রিমোট চেপে টিভি অফ করলো, ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল, বালিশের ওপর থেকে ফোনটা হাতে নিল, আলনার ওপর থেকে গ্রে স্যুট ভেস্টটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন, কোথায় যাচ্ছিস? ও আল্লাহ, কিছু তো বল বাবা। আজলান বলল, ওকে নিয়ে আসবো। তিথির ভীষণ খিদে পেয়েছে, মাগরিবের পর পর ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আসরের আজানের পর আবার খায়, আজকে খায়নি, তাই খিদে আরো জোরসে বেড়েছে। তরকারির পাতিলার ঢাকনা উল্টে দেখলো চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে। সেই পাতিলে দুমুঠ ভাত মিশিয়ে মাখতে মাখতে 2-4 লোকমা পুরে দিয়েছে মুখে। তক্ষুনি কলিং বেল বেজে উঠল। তুষার আর বাবা বাড়িতে নেই, মা নামাজ পড়ছে। তিথি ভাবলো হয়তো তুষার আর বাবা কেউ এসেছে, তাই ভাত চিবুতে চিবুতে বাম হাতে টেনে দরজা খুলল। দরজা খোলা মাত্র আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি। তার হাতটা শক্ত করে ধরে একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানির গরুকে যেমন টানে ঠিক সেভাবেই টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখলো। তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছে। দেখতে দেখতে বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়া শেষ হতে লেগে থাকা ঝোল ঝোল খেতে খেতে বলল, আচ্ছা ভাতগুলো খেয়ে আসি, আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে? ওগুলো ফেলে দিলে অপচয় হবে না? তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাসকা মেরে টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল, কি দোষ করলাম জানি না, এমন একটা বস্তি কি করে জুটলো কপালে। সারা রাস্তা ভর তিথি ঢেকু তুলতে তুলতে এলো, একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা। এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন কেসে সে কবে গড়াদে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের ঘানি। তুই করবি সন্ত্রাস দমন? নিজেই তো আস্ত একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়েই চলেছে। আজলান গাড়ি থামিয়ে একটা পানের বোতল কিনে দিল, বলল আর একটা কথাও বলবে না। তিথি বোতলের ছিপি খুলে মুখ বসিয়ে চুকচুক করে পানি খেতে খেতে আজলানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি গোফের ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিস না পাওয়া সেই গুহার মুখ, খুললেই যেন গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে, একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে? তার মধ্যে তিথি আবার গর্ভবতী, তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সব কটা ভণ্ড। তিথির দুঃখ হলো, একটা মানুষ ভালো ভালো পরিবার তো সে চেয়েছে,
এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসব কে কতবার সে ঠ্যাং দেখিয়েছে, হিসেব নেই। এসব তো সে চায় না, একটা মিষ্টি মুখ বর চায়। বাড়ি পৌঁছা মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে উকি ঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকে সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আয়জাকেও উপস্থিত দেখলো সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আয়জা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বরটা ছাড়া বাকিদের তিথির অতটা খারাপ লাগে না। বকলে কথা শোনালে অত গায়ে লাগে না, কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষে গুণে মানুষ। দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতোমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও গন্ডারটার সমস্যা, ওর কাছে ঘেঁষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথির বড় অপমান লাগে সেসব। আজলান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল, আল্লাহ, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেল। আজলান ঘরে এসে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। তিথি বলল, আমার কাপড় চোপড় ফোন সব বাড়িতে। আজলান কাকে যেন ফোন করলো। মফিজুর রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? আজলান বলল, অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণের মধ্যে যাবে, রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজলান বিরক্তিকর গলায় বলল, অসহ্য, বলে তিথির দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল, ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন, সবাই এখানে বলা বলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ, শালাকে আমি দেখে নেব, ও পেয়েছেটা কি? আমার মেয়েকে হাতের পুতুল? আজলান ভেস্ট খুলে রাখতে রাখতে ভুরু কুঁচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়বো। তোর শাশুড়ি মাতারি এক নম্বর জল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ির এক আত্মীয় বলল, তোর জামাইরে নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তিথি বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহাম্মক আছে নাকি? হ্যাঁ। ও, তাই তুই এভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবারও ঘর থেকে বের করে দেয়, এক্কেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে? তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখিয়েও লাভ হয়নি, এদের অপমান করলে তা গায়ে লাগে না। আজলান এসে ফোন কেড়ে নিল। তিথিকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। আজলান বলল, কোথায় থাকবি সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিহবাটা বের করে বলল, আমি ঠিক করব। আজলান দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজলান দরজা খুলে দিল, বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। আজলান মেঝের দিকে তাকিয়ে দেখলো মেঝেটা ভিজিয়ে ফেলছে তিথি। সে চেঁচিয়ে বলল, এই মাথায় মগজ বলতে কিচ্ছু আছে? তিথি ভড়কে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? বলল, ও মা, কি করলাম আমি? আজলান বলল, তুমি ভেজা পায়ে হাঁটছো, মেঝে ভিজে যাচ্ছে দেখছো না? আবার কেন বের হয়েছ? তিথি বলল, ওগুলো নেয়ার জন্য। আজলানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথির লজ্জাবনত মুখে বলল, ব্লাউজ আর ওটা। আজলান বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখলো লোকটা উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা বড়া। একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিথি রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ওসব দেখছিলে নাকি তুমি? আজলান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিথি স্পষ্ট করে বলল, নেংটি মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল
যে এভাবে দাঁত কটমট করতে হবে। বিছানা থেকে নেমে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারল তার মুখের সামনে, তিথির মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিজের ঝকমক দাঁতগুলোকে পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও, আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজব। আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হা হা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরেও ঠ্যাং ধরে মাফ চেয়ে নিয়ে এলে কেন? বোঝো আমার দাম কত? আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল, আমি কি তোর শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিকে ভরে উঠুক আমার ঘর দুয়ার। এত বড় বাড়ি ঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসহীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নেচেছ শাশুমা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছ, নইলে তো মিস পারফেক্টটিকে খুঁজে আনতে। আম্বিয়া বেগম বললেন, বেকুব মাথা মোটা, ও ছোট থেকে ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বোম্বে মরি ছবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে, তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? তিথি বলল, অনেক মন জুগিয়ে চলেছি, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো খানকি মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজলান ঘরে আসতে আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজলান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি লাগালো। কথা বলতে বলতে দেখলো তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়ছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজলান ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। সে মেঝে থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখলো ব্লাউজের উপরের বোতাম নিচেরটার সাথে লাগানো, এভাবে সব এলোমেলো ভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গালের ভেতর কথা রেখে এক দৃষ্টে তিথির দিকে চেয়ে রইল সে। তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজলানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল, আবারও ফিরে চাইল। আজলানকে একইভাবে চেয়ে দেখতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছ, ঠিক করো। তিথি শাড়ির আঁচল সরিয়ে বলল, ও মা, তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস, বলে বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ওহ শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝলো না, বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? আজলান বলল, মানে? তিথি হেসে বলল, তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো, আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছ। আজলান বলল, জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আইজা এসে বলল, ভাবি তোমার কাঁথাটা নিয়ে এসো শুধু, বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। আজলান বলল, কি হয়েছে? আয়জা বলল, ভাবি বলছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। আজলান বলল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তিথি বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? তিথি বলল, ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভরকে গিয়ে বলে ফেলল, সহবাস আর কি, যেন বোঝে না কিছু। ডাক্তার বারণ করেছে। পিনপতন নীরবতার একটা ফোয়ারা বয়ে গেল চারপাশে। আজলান স্তব্ধ, হতচকিত, অপমানিত। আয়জা লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তিথি বলল, ডাক্তার পই পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তির ন্যায় চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিটও করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্রযুদ্ধ ছাড়াই ভবলীলা সাঙ্গ করলো নাকি? পরে ভাবলো, ধুর ফাটাকেষ্ট, চিল্লানি দিতে না পারলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে। কিন্তু জিভ থেকে পাকস্থলী অবধি সব গালাগালি, ধমকাধমকি আর চিল্লাচিল্লির দিয়ে ভরা। তিথি বলল, আমি ডাক্তারকে কি বলেছি জানো? বলেছি কাছে এলেই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে।
বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে এমন সময় আজলান তাকে চেপে ধরে ঘরে ঢুকে ধপাস ধপাস শব্দে দরজার দুটো বন্ধ করে দিল। তিথি চিল্লিয়ে উঠে বলল, আমি সদা সত্যি কথা বলি, আজও তাই বলেছি। তিথির চেঁচামেচি শুনে আম্বিয়া বেগম ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না? আজলান দরজা খুলে দিতে আম্বিয়া বেগম আর আয়েজা ঘরে ঢুকে পড়ল। দুজনেরই চক্ষু ছানা বড়া তিথিকে দেখে, মুখে ট্যাপ, হাত পা বাঁধা। তিথি পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আয়েজা ঠোঁট টিপে হাসলো। আম্বিয়া বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? আজলান বলল, এই বাড়িকে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। আম্বিয়া বেগম তিথিকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর, বজ্জাত মেয়ে? তিথি উপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বলল, হারামজাদি। তিথি কথা বলতে পারছে না, তাই চোখ দুটো টেরা করে তাকালো। আজলান ফোল্ডিং আয়রন টেবিলে তার ইউনিফর্মটা আয়রন করাচ্ছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তিথির দিকে এক পলক তাকাতে দেখলো সে টেরা চোখে তাকাচ্ছে। আয়জা হাসছে। আম্বিয়া বেগম খ্যাপাটে চোখে চেয়ে আছেন। বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। তিথি চোখের আইরিশ ঘোরাতে লাগলো। আম্বিয়া বেগম কাছে মাথায় একটা চর মেরে চলে গেল। আয়জা গেল না, বলল, ভাইয়া খুলে দেই। আজলান আয়রন টেবিল ফোল্ড করে বলল, এত দরদ আসছে কোথা থেকে? আয়জা মাথা নামিয়ে চলে গেল। তিথি আজলানের দিকে চোখ টেরা করে চেয়ে রইল। আজলান বলল, গাধাকে পিটালেও সেই গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা। থাকো এখানে পড়ে। গন্ডারের ঘরে একা থাকতে তিথির ভয় করে, তাই পা দিয়ে বিছানায় ধপাস ধপাস মারল তিথি। আজলান দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোন আলাপ সারছিল সে। হঠাৎ সামির আর আভিরা ছুটতে ছুটতে এলো। বলল, মামা মামা। মামনি কাত হয়ে পড়ে গেছে। আজলান ফোন সরিয়ে বলল, কোথায়? আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে আসছেন। বাচ্চাটারে কি মারার পরিকল্পনা করতেছস সবাই মিলে? ওরে ওভাবে বেঁধে রাখছস, ও গড়াতে গড়াতে পড়ে গেছে পালং থেকে। গিয়ে দেখি ব্যথায় কুকাচ্ছে। আজলান ফোনটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো। আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়েরে কি দোষ দেব? আমার নিজেরটাই তো দোষে ভরা। আজলান গিয়ে দেখলো তিথি ব্যথায় কোকাচ্ছে। আয়জা পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। আজলানের দিকে তাকালো না সে। আজলান বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছো কেন? পড়ে যাবে সেটা জানতে না? তিথি জবাব দিল না। আয়জা পায়ের বাঁধন খুলে দিতে তিথি পা নামালো। আয়জা বলল, কোথাও ব্যথা পাচ্ছ? পিছু পিছু আম্বিয়া বেগম এসে বলল, পেটে লাগেনি তো বউ? এই সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ তোদের কেন যে বুদ্ধি শুদ্ধি দেয় না। তিথি কারো কোনো জবাব দিল না। বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতে নেই, এদেরকে তো নয়। তাকে হাঁটতে দেখে আজলান বড় বড় শ্বাস ফেলে বলল, হুদাই টেনশন করছো, ওর কিচ্ছু হয়নি। আম্বিয়া বেগম বললেন, ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু আজলান, বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তিথি আয়জার কাছে চলে গেল। আয়জা বলল, তুমি তোমার ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর ক্ষেপে যাবে। তিথি বলল, তো আমি কি করব? আয়জা বলল, ভাইয়া আমাকে বকবে। তিথি বলল, কিছু হতে না হতেই আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি, এখন আমার সাথে আমার বাচ্চা আছে। আমাকে কিছু বলা মানে আমার বাচ্চার অপমান। কিছু বলবে না, চিল মুডে থাকো। আয়জা বলল, সামনে তোমার ইনকোর্স পরীক্ষা, পরীক্ষা দেবে না? জানি না, বলেই তিথি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ব্যথাটা ক্রমশ বাড়ছে। উফ, কি জ্বালা রে! কোমরের হাড়দি বোধহয় গেল ভেঙে। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো মেঝেতে পা বসাতে অবধি কষ্ট হচ্ছে। এতটা ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ঝকঝকে তকতকে মেঝে বিছানা। ইউনিফর্ম পরে মাথা চুল ঠিকঠাক করছে আজলান শেখ। তিথি এসেছে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি আহত দৃষ্টিতে চেয়ে আছে। কেউ কিছু বলল না। তিথি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিল। ব্রাশ করতে লাগলো। এত শব্দ করে কুলি করতে লাগলো যে আজলানের বিরক্তির সীমা রইল না। কাতকুত করে গলা পরিষ্কার করতে লাগলো, যেন গলা নয়, ইটের কারখানা। আজলান বেরিয়ে গেল। তিথি মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো ফুলে গেছে সেখানটাতে। কি টনটনে ব্যথা! আজলান তক্ষুনি ঘরে প্রবেশ করতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, ছি,
আজলান তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল। সেটা হাতে নিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, সমস্যা? তিথি আয়নার আজলানের দিকে চেয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার সাথে ওর খুব ভাব? শাট আপ। তিথি চুপ করে গেল। আজলান তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর, বিছানা, ওয়ার্ড্রব কিছু যেন এলোমেলো না হয়। তিথি বলল, ওকে বস। আজলান বলল, অ্যাডভোকেট তসলিমা খাতুনকে বলে দিয়েছি পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। তিথি চেঁচিয়ে বলল, ডিভোর্স পেপার? আজলান বলল, হ্যাঁ। তিথি বলল, সত্যি সত্যি ডিভোর্স দেবে আমাকে? আজলান বলল, জাস্ট শাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, সো উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সবকিছুতে আমাকে ইনভলভ করাটা বন্ধ করো। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসহ্য বাদর। তিথি বলল, আরে না না, বাদর না, গন্ডারনি। আজলান বলল, মানে? মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারনি বলে। আজলান কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম। পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ অ্যান্ড মাদার অফ মাই চাইল্ড। তিথি বলল, আর কিছু? আজলান বলল, আমি এসে যদি দেখি তুমি সবকিছু এলোমেলো করে ফেলেছ, তাহলে সোজা বাড়ির বাইরে, আউট। তোমার জায়গা বস্তিতে। তিথি মুখ বেঁকিয়ে বলল, বস্তির জামাই। আজলান কাজে চলে গেল। তিথি রমলা চাচির সাথে তালে তাল মিলিয়ে রান্নাঘরের কাজবাজ করে নিল। রমলা চাচি একমাত্র তার দুঃখ বুঝে। বলল, তুমি আইলা কেন এই বাড়িত? তুমি যখন ছিলা না, তোমার নামে কত কি বলছে সবাই মিলে। কি বলছে? রমলা ফিসফিস করে বলল, তোমার জামাইরা আরেকটা বিয়া করাইবো বলছে। তিথি হেসে উঠে বলল, এরকম হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না, বুঝলে? রমলা চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসতেছো বউ? জামাই যখন অন্য কাউরে সোহাগ কইরা কথা বলবো তখন দেখবা কেমন লাগবে। তিথি হাসতে হাসতে বলল, কি যে বলো না, আমার জামাই জীবনেও সোহাগ কইরা কথা বলতে পারবে না। ওই বেটা সেসব জানে নাকি? রমলা চাচি বলল, বাচ্চা পেটে আসছে, তারপরে এইসব কথা বলবা? তিথি বলল, দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসা দরকার পড়ে না, বুঝলে? তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া। জগতের নিয়ম, তাই সবাই সংসার করছে, একসাথে ঘুমাচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে। ভালোবাসা থাকে গুটি কয়েকটা দম্পতির মধ্যে, ওরাই আসল সুখী, বুঝলে? রমলা চাচি বলল, তুমি তোমার জামাইরে ভালা টালা বাসো না? তিথি ব্যঙ্গ করে বলল, পারি না, আজকেই ছেড়ে যাই। আবার বলো ভালোবাসা? ভালো কাকে বাসা যায় জানো? যে ওসবের মূল্য দেবে। তুমি কারোর জন্য একটু রান্না করলে সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে। তুমি কারোর জন্য সাজলে সে তোমাকে দেখে বিশ্রীভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে? তুমি কারো কপালে মলম লাগিয়ে দিলে যত্ন করে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণা ভরে তাকালো, তোমার তার প্রতি ভালোবাসা আসবে? ভালোবাসা কি অত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের ওপর আমার বিশ্বাস নেই। রমলা চাচি বলল, অত কঠিন কথা বুঝি না বাপু। বিয়া হলেই জামাই বউয়ের মধ্যে ভালোবাসা হইয়া যায়, তোমাদের হইল না কেন? তিথি হেসে বলল, আমাদের হবেও না। এইভাবে সংসার করবা? মোটেও না। সংসার কি জেলখানা যে বেরোতে পারবো না? একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এসব অবজ্ঞা তাচ্ছিল্য পেয়ে থেকে যাব, কিন্তু তা হবে না বস। আমি হলাম মেহবুবা মাহানুর তিথি, মুখের কথা না হলে মারপিট করে জিতি। রমলা চাচি বলল, বাবু আইনের মানুষ, তুমি তার লগে মারপিট করবা? তিথি হেসে বলল, আইনের মাইরে মাপজোক আছে বুঝলে, কিন্তু আমার মায়ের মাপজোক ছাড়া। রমলা চাচি এবার হাসলো, বলল, বিয়ার পর তুমি কিন্তু কথাও বলতা না, এখন কত কথা বলো। তিথি বলল, শোনো, মেয়েরা যখন মা হয় না তখন তারা বর কেন, পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে, তাই হয়তো একটু একটু গলাবাজি করি। রমলা চাচি বলল, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো বাচ্চাটারে মাইরা ফেলতে চাইছিলা। তিথি আর জবাব দিল না, তার শেকরে ভয়। যদি শেকর একবার গেড়ে যায় বহু গভীরে, এই অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান তাকে সারা জীবন সয়ে যেতে হবে। মেয়েরা চাইলেই সব পারে না, আবার সব পারলেও সব জায়গায় একটু না একটু ত্রুটি থেকেই যায়। রাত 8টার দিকে আজলান বাড়ি ফিরল।
ইউনিফর্ম পাল্টে নিয়ে কোচের ওপর শুয়ে আরাম করছিল। তিথি বড় কাতলা মাছ কেটে সাবান দিয়ে হাত ধুয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। আজলান কোচ থেকে উঠে নাক টেনে বলল, আষ্টে গন্ধ। এই মেহবুব, মাছ কেটেছ? কোমরের ব্যথায় তিথির সব বিরক্ত লাগছে। আজলানের এমন প্রশ্ন শুনে বলল, হ্যাঁ তো। আঙুল দিয়ে মাছের নাড়ি ভুড়ি গুমুট সব বের করছি, তারপর সেগুলো দিয়ে কষলে কষলে ভাত খেয়ে আসছি। তোমার জন্য রাখা আছে। আজলান শেখের মুখের এমন অবস্থা হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। গর্জে উঠে বলল, এই চুপ, একদম চুপ। তিথি বলল, চুপ করব না? এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করবো আজ। তিথি যেন তখনই তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। সে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তিথি পা টিপে টিপে নিচে যেতেই আতিফা বলল, ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরও বলতে যাও কেন? তিথি বলল, সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে নাক গলাচ্ছ কেন? আম্বিয়া বেগম বললেন, সবেমাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে ওকে বসতেও দিলি না। তিথি বলল, তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম। তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। আম্বিয়া বেগম আর কিছু বললেন না। আতিফা বলল, মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়ার সামনে যেতে হবে কেন? তিথি বলল, আমি আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দেবে? আয়জা বলল, আপু তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ার দোষ আছে, এত খুঁত ধরলে আমার নিজেরও রাগ লাগবে। আজলান বাড়িতে ঢুকে এলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তিথি যখন ঘরে গেল তখন আজলান সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। উদাম গায়ে ঘরময় পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তিথি নাক টানতে টানতে বলল, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, এসব সাবানও মানুষ ব্যবহার করে আজকাল? আজলান তার দিকে তাকালো, বলল, বস্তির লোকজন এই সোপ কখনো চোখেও দেখেনি, ব্যবহার করা তো দূর। তিথি ওয়াশরুমে ঢুকে পড়ল বাঁকা হেসে, সাবানটা দিয়ে ডলে ডলে মুখ হাত ধুয়ে নিল। কামিজের ওড়নাটা বালতিতে ডুবিয়ে রেখে বেরিয়ে এলো। আজলান নাক টেনে বলল, তুমি আমার সোপ ইউজ করেছ? তিথি বলল, কই না তো। আজলান এগিয়ে এসে তার হাত ধরে শুকে বলল, মিথ্যে বলছো কেন? তিথি বলল, শুধু হাত দিয়ে ধরেছি। আজলান তার কপালের কাছে শুকে বলল, মুখও ধুয়েছ? সাবানে আবারও চুল লাগিয়ে রাখুনি তো? তিথি বলল, ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। আজলান দাঁত কিরমির করতে লাগলো। তিথি বিড়বিড়িয়ে বলল, ফাটা কেষ্টর পছন্দ আছে? আহা, কি মিষ্টি গন্ধ। আচ্ছা, এসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। সে জড়িয়ে ধরে নাক টেনে বলল, বাপরে, কি খুশবু। আজলান চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে, ছাড়ো। তুমি আমার গায়ে পড়া কোন সাহসে? তিথি বলল, চুপ চুপ, আমার গায়ে তোমার ওই রাতের শয়তানটা এসে বসেছে। মানে? মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। আজলান তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চাইতে? আর হোয়াট ইজ আদর? এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? তিথি বলল, ভালোই তো লাগে। আজলান কপাল চেপে ধরে বলল, উফ। তিথি বলল, আমাদের পাড়ার ওই রাতুল ভাই ছিল না, সেও তোমার মতো এরকম করতো। উফ, যা লাগতো না তখন। বলেই তিথি কপাল চেপে ধরে উফ বলে আজলানের মতো হাঁটতে লাগলো। আজলান বলল, সে শয়তানটা আবার কে? তিথি ফিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ। তোমার যেমন একটা পিঙ্কি ছিল, আমারও তেমন একটা ডিঙ্কি ছিল। তাকে দেখলেই আমার দিলের ধার কান বাইরে যেত। সেখানে শব্দ হতো ধূপধাপ ধূপধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ, কি ফিলিংস মাইরি। কোথায় হারিয়ে গেল সেসব ফিলিংস? কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফিলিংসের মায়েরে বাপ হয়ে গেল। বলতে না বলতে বেসিনের কাছে ছুটে গিয়ে গল গল করে বমি করলো তিথি। পানি ঝাপটা মেরে ঢলে পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লো বহু কষ্টে। আজলানের দিকে চেয়ে বলল, তুমি যতগুলা চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগে বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। আজলান তাকে ধরতে আসলে তিথি এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই এম ওকে বস। আজলান বলল, বমি টমি করেছ, তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তিথি ছুটে গিয়ে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আজলান তাকে চিৎ করে শোয়াতে টের পেল তিথি জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরতেই তিথি দেখলো তার মুখের উপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কসলাচ্ছে। তিথি চোখ মেলা মাত্রই দেখলো খুশবুওয়ালা। আহ, কি খুশবু রে। আজলান তাকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ।
তিথি তার গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরসে একটা চুমু দাও তো। এখন ফিলিংস এসেছে, ফিলিংসের 12টা বেজে গেছে। 13টা বাজলে সমস্যা, কুইক। আজলান বলল, অসম্ভব, আগে ব্রাশ করো। তিথি বলল, একটা চুমুর জন্য ব্রাশ লাগবে না চুমু। তিথি আজলানকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ধারে চলে এসেছে। আজলান ফোন আলাপে ব্যস্ত। তিথির কোমর ব্যথাটা বাড়ছে, কিসের ওপর ভর করে হাঁটছে সে নিজেই জানে না। ফাটা কেষ্টকে বলা ছাড়া উপায় নেই, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে, তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটা কেষ্ট তাকে নিজের মর্জি মাফিক ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল, একটা জরুরি কথা। আজলান রাগত দৃষ্টিতে চেয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তিথি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। আজলান আঙুল তুলে ঠোঁটের কাছে রেখে চুপ থাকতে বলল। তিথি তার শার্ট টেনে ধরল, একবার শোনো, রাতে আমার ঘুম হবে না। আজলান তাকে চুপ করানোর জন্য মাথাটা টেনে চেপে ধরল বুকে। যদি ইট পাথরের ওপর চেপে ধরতো, এতক্ষণে তার কপাল ফেটে রক্ত গড়াতো। এতটা জোরে চেপে ধরে মানুষ। তারপর ফোনের ওপাশের জনকে একের পর এক কমান্ড দিয়ে গেল, থামার নয়। তিথি খুশবুতে মগ্ন হয়ে রইল, তার নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন, গুড নাইট বলার পর ফোনটা পকেটে রাখতে দেরি। তিথি মুখ তুলে চেয়ে কিছু বলার আগে আজলান জোরসে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আজব পাবলিক, কথা বলছি সেখানে এসে ডিস্টার্ব করছে, অসহ্য, বলে গটমট পায়ে হেঁটে চলে গেল। তিথি হতচ্ছাড়ার মতো তার যাওয়ার পথে চেয়ে রইল। ঠোঁট মুছে বলল, ও মা, চুমুতে কি কোমরের ব্যথা যাবে? এই লোক, আরে আরে, ব্রাশ তো করিনি। আজলান পায়ের ওপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভুরু কুঁচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালঙ্ক থেকে পড়ে যাওয়া হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে। এখন হাঁটতে অবধি পারছে না, তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি, তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো। অনেক বাছাবাছির পর থিন স্পোর্টস উইন্ড ব্রেকার আল্ট্রা লাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আঁচড়ে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আঁচড়ালো। আম্বিয়া বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকে তার এসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছে এই বেশি, কিছু বলতেও পারেন না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আয়জাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে, মঈনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? আজলান বলল, ওখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন, আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোলটি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সবসময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখে খোঁচা দিয়ে কথা বলেন, যেটা বাড়ির অন্যরা সহজে ঠাওর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাহনি দেখে তিনি স্পষ্ট বুঝতে পারে, এ যেন খোঁচা নয়, ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চর। দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের ওপর ভর দিয়ে হাঁটতেও দম বন্ধ লাগছিল ব্যথায়। আয়জা বোরকা পরিয়ে দিতে আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখ তো কিছুই ধুইনি। আজলান বলল, তোমার মুখ দেখছে কে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা, ও মনে হয় সাজগোজ করার কথা বলছে। তিথি বলল, এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ, চলো, ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরে হাত চেপে, ও মা রে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তিথি বলল, তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই।
আফতাব সাহেব মঈনকে উদ্দেশ্য করে বললেন, মঈন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকু করতে পারবে না? মঈন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, মঈন, গাড়ি স্টার্ট দাও। মঈন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, বেয়াক্কেল একটা, ওর বউ মঈন কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়োর। তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটু আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। তিথি কিচ্ছু বলল না। ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথা এলো, আরে এ কে, কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং, ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল। সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কিনা সেই ব্যাপারেও কথা বলল। কোমরের এক্স-রে এবং এমআরআই করাতে বলল, এবং পরামর্শ দিল সবসময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে। ফোমের বিছানায় ঘুমানো যাবে না, এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত স্বরে বলল, প্রেগন্যান্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো বেবির কিছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর দু একটা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলো, আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? তিথি বলল, দৌড়াতে পারবো, ছুবে না একদম, অসহ্য লাগে। আজলান বলল, তার আবার ছিঁড়ে গেল। তিথি বলল, তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রটা করেছো, তোমাকে আমি ছাড়বো না। বলে আজলানের বাহু খামচি দিয়ে টলমলে চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছ এখন? ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পানসে লাগে, যেন কোথাও একটুও স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউই আসেনি। না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকেই দুপা এগিয়েছে, সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মঈনকে সে বলল, ভাই, একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। মঈন বলল, স্যার। আজলান বলল, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? তিথি বলল, হ্যাঁ খাবো, তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরবো। আজলান বলল, আমি খেতে দেব না তোমাকে, শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। তিথি বলল, ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে, মা মা, এরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজলান বলল, ও গুঁতো মারবে কি করে? তিথি বলল, সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কখনো মা হয়েছো, নাকি কখনো হবে? আজলান বলল, মেহবুব, তোমাকে আমি ওয়ার্নিং করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখলো। এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালো বাসতে পারেনি কেন?
অথচ তার মতো কালো বুসকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিক্যালি চলে আসে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আজলান বলল, তুমি ওর সাথে তাল মিলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল, এত স্বাদ কে? আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটের সব গ্যাস ফ্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মইনের। আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল, এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই? এসব জেনে আপনি কি করবেন? আজলান বলল, গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শসা ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কসলাচ্ছিস। এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই, জ্ঞান দেন না তো। অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খাইয়েন না, ব্যাস। আজলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না, এখানে এত মাছি কেন? দোকানি বিরক্তকর গলায় বলল, আরে ভাই, কি সমস্যা আপনার? না খেলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমরা বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বইয়ের জন্য নিয়ে গেছে। আজলান বলল, আমি ঝামেলা বাঁধাচ্ছি? তিথি ফুচকা মুখে পুরে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল, এখানে ঝামেলা করো না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখনো ঝামেলার কি দেখলে ডার্লিং? অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল, আপা টাকা দিয়ে যান। মঈন এসে কিছু বলতে যেতে আজলান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার এক পাশে চলে গেল। ফুসকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তন্মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো। গায়ে ক্যাজুয়াল ফুলহাতা সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান এক পাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত, আমার সাথে তর্ক করছে। তিথি বলল, তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরফরিয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজলান বলল, সিল পড়বে তোর দোকানে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি, সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলেই ঘাড় বেঁকিয়ে ইশারা করতে দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে স্বার্থপরতা চেয়ে রইল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বসে করেছে। তিথির আরো বেশি ঘৃণা জমল লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে বলল, চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, ময়ন গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলাবলি করলো। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমারা একবার সুযোগ দিন। আজলান জানালার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। তিথি বলল, কি পাষাণ তুমি? আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজলান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অব্দি তেলাপোকা স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আয়েজার ঘরে এসে শুয়ে পড়ল। আয়েজা এসে বলল, ভাবি তোমার কোমরে মলম মালিশ করতে হবে। ভাইয়া বলল এক্ষুনি যেতে। তিথি বলল, তোমার ভাইকে বলো, ওর সাথে আমার কোনো কথা নেই। আয়েজা বলল, এমন করো না প্লিজ। এখন এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়েই থাকলো। আয়েজা বলল, দেখো তোমাকে ডাকছে। তিথি বলল, চুপ করে থাকো। আয়েজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ?
তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতের সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আয়জাকে বলল, পানি দে। আয়জা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেয়া। তিথি বলল, তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না। আজলান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আয়জার দিকে তাকালো। আয়জা লজ্জা পেয়ে বেরিয়ে যেতে তিথি কামিজ সরালো, বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বকরা হেসে বলল, এই হাতে মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তিথি বলল, তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো। কেমন শক্ত হাত বাপু। আজলান বলল, কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট উমেন হবে। তিথি বলল, ওরে বাপরে, ওই হাত পা ছুড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো, আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিল, বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। আজলান বলল, এগুলোকে 6 প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে, খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে? দেখলেই ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি। আবার সেগুলো নিয়ে নাকি দম্ভও দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাচ্চিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমিই ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আমার পেট ভরা। 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত আর তোমার বাচ্চা মিলে আমি টইটুম্বুর। মলম মালিশ করা শেষে আজলান বলল, চলো এবার। তিথি বলল, আমি এখানে থাকবো। আজলান বলল, তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানে শোবো। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সবসময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখলো, বলল, তুমি রাতে আবার দুষ্টুমি টুষ্টুমি করবে না তো ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না। তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আয়জার রুমে চলে যাব, বস। আজলান বলল, ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো? তুমি আজকাল পোল্ট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য? হা, গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুরার কাঁথার বিছানার ওপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ওষুধের গ্রান। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর এক্কেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তখনই আয়জা দরজার কাছে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনকে ছাড়ার আগে আয়জা যে পথে এসেছে সে পথে পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে সেদিকে তোমার হুঁশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজলান দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে, তাই করেছ? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালো নিকি কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। আজলান রেগে গিয়ে বলল, এটা তো হাসির কি আছে, আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুনি সেটা বোঝনি না? আহারে, উহুরে। হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে। তিথি তার গায়ের ওপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দেব মেহবুব। তিথি এবার নিজেকেই উঠিয়ে দিল তার গায়ের ওপর, বলল,
এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দম ফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদলো। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছে শার্টের নাকের পানি মুছে দেয়। যেখানে 10টা চুমুর পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সে এভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী সোহাগ পেলে ঘুম এমনিতেই সেদিন ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকে একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলেবেলে, অগোছালো, উশৃঙ্খল মেহবুবা মাহানুরের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, সুশৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে। সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাজ কানাজ হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মাহানুরের মতো এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁটকাটা, উশৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুবা মাহানুর তাতে আরো তেল মশলা যোগ করে নিজের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল প্রথম দিন থেকে। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার ওপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি। সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সবকটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলো শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। 1000টা অপছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলো। চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিচ একদম অপছন্দ, কিন্তু সে অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথার একগাদা লম্বা চুলগুলো না আঁচড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের 2 দিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আজলানের ধারে কাছে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বি নাকি তাকে বলেছে ওইসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠালো, তোমার মামাকে বলবে আমি নাপাক। নাপাক? তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেটা বলাতে আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজলান বলল, হোয়াট? তিথি বলল, মানে এখন ওসব শেষ। কোন সব? তিথি বলল, ওইসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আজলান বলল, আউট, তুমি ওখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজলানের ঘুমন্ত মুখটার ওপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না? আজলান জবাব দিল, হয়। তিথি ইয়াক বলে এক লাফে দূরে যাবে
তক্ষুনি খপ করে ধরে তাকে নিজের জিম্বায় নিয়ে নিল আজলান। বউকে নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, ও, এজন্যই তুমি অত পারফিউম ইউজ করো। বুঝি বুঝি, সব বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শুধরালো না, নিচ থেকে উঠে এলো না। উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো। বর ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।